নমস্কার। শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। প্রত্যেক শনিবার রাত 10টা মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড। বন্ধুরা, তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো অবিশ্বাস্য.ঘটনা@gmail.com-এ অথবা ডেসক্রিপশানে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারো অথবা বাংলায় লিখে পাঠাতে পারো তোমাদের সাথে ঘটে যাওয়া অবিশ্বাস্য কোনো ঘটনা। বন্ধুরা, চলে আসছি ঘটনাতে। আমি গত 2 সপ্তাহ ধরে একটি ঘটনা, আত্মার প্রতিশোধ, এই ঘটনাটি তোমাদেরকে ব্যাখ্যা করছি। যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন ঘটনা সংগ্রাহক হচ্ছে অমিত দাস। ঘটনা সংগ্রহ করেছেন এবং তার জীবনে নয়, তার এক প্রতিবেশিনীর জীবনে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করেছে। আজকে তার লাস্ট পার্ট। জীবনে সুমনার জীবনটা এতটা তফাৎ কেন হয়ে গেল সেটা আসছি আজ ঘটনাতে। সুমনা বলছে যে বর্তমান পরিস্থিতিতে তাদের আর্থিক অবস্থা এতটা খারাপ জায়গায় চলে এসেছে যে ভাবার মতো নয়। এখন তারা ঋণে জর্জরিত। বাড়িটা মাথার ওপর আছে, বাড়িটা প্রায় ভাঙা বাড়ি বা পোড়ো বাড়ির মতন হয়ে গেছে। যে বাড়িটা আগে সবসময় মানুষজন যাতায়াত করতো, গমগম করতো, সেই বাড়িটাও যেন কেমন যেন একটা শান্ত পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। আত্মীয় স্বজন সেরকম বিশেষ আসে না বললেই চলে। কোথায় যেন সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। জীবনযুদ্ধে আজ সুমনা এই অফিস কিছুদিন কাজ করে, কিছুদিন বলতে 2 মাস অথবা 3 মাস, সেরকমভাবে কোনো অফিস সে তার চাকরি থাকে না বললেই চলে। এবং বাড়িতে আগে সব স্টুডেন্টসরা পড়তে আসতো বা আঁকতে আসতো, সমস্ত কিছুর মধ্যে দিয়ে জীবনটা কোনো রকম কাটছিল। কিন্তু আজ সুমনার সেই জায়গাটাও নষ্ট হয়েছে। সুমনার একটা চাকরি হয়। সেইখানে চাকরি করতে যাওয়ার সময় একটি ছেলের সাথে নতুন করে আলাপ হয়। খুব অবাক হয় ছেলেটি যখন তার জীবনে আসে। ছেলেটির নাম আমরা ঘটনাচক্রে এখানে অমিত নাম দেওয়া হয়েছে, নামটা অন্য কোনো নামে আছে। বন্ধুরা, সুমনার স্পেশাল রিকোয়েস্টে নামটাকে পরিবর্তন করা হয়েছে। অমিত আসে জীবনে হয়তো 1 মাসের একটু চোখে চোখ, একটু অন্যরকম নজর। জানি না এই অমিতের সাথে সম্পর্কটা একটু ভালোর দিকে গড়ানোর আগেই অমিতের জীবনে যিনি এক্স চলে গেছিলেন, যার সাথে সম্পর্ক হওয়ার নয় এমন একটি মেয়ের আবার দেখা হয়। মেয়েটি তার জীবনে চলে গিয়েও আবার ফেরত আসে এবং তার সমস্ত পুরনো দিনের কথাগুলো অমিতকে মনে করিয়ে দেয় এবং তার কাছে সরি বলে। সরি বলার পর তার কাছে সেই কাকপতি মিনতি বা পুরনো দিন যেটা হয়, পুরনো সম্পর্কগুলো সমস্ত কিছু মনে পড়ে যায় এবং হঠাৎ করেই সুমনাকে একটু অ্যাভয়েড করতে শুরু করে। সুমনার ভেতরটা আবার ঝলসে ওঠে যে সবে তো একজনকে পেয়েছিল, তার জীবনটা একটু পরিবর্তন হতে যাচ্ছিল। কিন্তু অমিতের সাথে বন্ধুত্বটা এরকম জায়গায় থাকার জন্য সে বলে, আমাকে তোমার
তার সাথে আমাকে ভাব করিয়েই দাও না, দেখি কথাবার্তা। বরং এ তো ভালো, আমি জীবনে আসতে তুমি তোমার জীবনের পুরনো প্রেমকে খুঁজে পেয়েছো এবং তোমাদের একটা সুন্দর বন্ধন তৈরি হতে চলেছে। এমন সময় যখন সেই মেয়েটি আসে দেখা করতে, অবাক হয়ে যায় সুমনা। যাকে দেখছে এ যেন খুব চেনা পরিচিত, কিন্তু মেয়েটি ঠিক সুমনাকে পছন্দ করছে না। কিন্তু সুমনা প্রথম আলাপ করেছে এই মেয়েটির সাথে। মেয়েটির নাম আমরা ঘটনাচক্রে এখানে বর্ষা হিসাবে ধরছি। সুমনা বর্ষাকে চেনে না, বর্ষাও সুমনাকে চেনে না। প্রথম আলাপেই বর্ষার যেন কেমন একটা তাচ্ছিল্য নজর, কেমন যেন একটা কর্কশভাবে তাকানো। তার কারণ সুমনা ভেবেছে যে তাকে তো শত হলেও অমিতের জীবনে একটা ওরই মতন স্থান নেওয়ার চেষ্টা করেছে, বা এই জায়গাটা তো ওরই সমান, হয়তো এটা সেই কারণে। কিন্তু এ সেরকম না, একটু আলাদা। বর্ষা যেন সুমনার মুখের দিকেই তাকাতে চায় না, সুমনা থেকে দূরে দূরে থাকতে চায়, সুমনাকে পছন্দই যেন করে না। আর সুমনা যখন সামনে থাকে অমিতকে পুরো ঘিরে রাখতে চায়। কেমন যেন একটা আলাদা পরিবর্তন। আর আর অমিতও যেন বর্ষাকে পেলে একদম আলাদা। ওর মধ্যে হঠাৎ করে একটা ফিলিংস আসে যে সুমনার মধ্যে ও যেন অমিতকে দেখছে না, অমিতের মধ্যে অন্য কাউকে যেন অনুভব করছে। এটা কে? এই মানুষটা পরিচিত। আর সত্যি বলতে কি, অমিতেরও স্বভাব পরিবর্তন হয়ে যায়। সেই অমিত নেই যে রোগা পাতলা, সে একটা একদম সাধারণ ধরনের ছেলে ছিল। এই বর্ষা আসার পর অমিতের মধ্যে কেমন যেন এতটা পুরনো পরিবর্তন কথাটি এখানে আমি বলছি সেই কারণ হচ্ছে সুমনার মধ্যে দিয়ে, ওর মধ্যে দিয়ে লক্ষ্য করে সুমনা যে এই অমিত যেন ওর পূর্ব পরিচিত, অনেক দিনের পুরনো সম্পর্ক অমিতের সাথে ছিল। এই অমিত কোনো নতুন অমিত নয়। কিন্তু সুমনা এটাকে অ্যাভয়েড করে। ঠিক আছে, এটা ভুল, যে যার মতো নিজেদের বাড়িতে কাজে ব্যস্ত হয়। একদিন হঠাৎ করে শুনে অমিত রেজিস্ট্রি করছে, তারা তাড়াতাড়ি করে এক হয়ে যাচ্ছে। কিছু থাকতে না পেরেও সুমনার দুদিনের সম্পর্ক হলেও মনটা দিয়ে ফেলেছে। সুমনা একজন বাবার কাছে যায়, বলতে পারো একজন গুণিনের কাছে যায়। সে তার কথা বলে যে আমার জীবনে এমন কিছু করে দিন যাতে আমার জীবনে কেউ আসে, কিন্তু সে যেন পার্মানেন্ট হয়। তিনি কিছু বিদ্যার মাধ্যমে সুমনার নাম সমস্ত কিছু জেনে সুমনাকে বলে, তুমি তো একা নও, তোমার সাথে আরেকজন আছে। বলে কি? আরেকজন বলতে আমার মা আর বাবা আছে বাড়িতে। বলে না, তোমার জীবনে আরেকটি মেয়ে আছে যে তোমার জীবন থেকে কাউকে সহ্য করতে পারছে না। তো আশপাশে পাড়া প্রতিবেশী নানা রকম জায়গায় কথা চিন্তা করে কে হতে পারে। তো তিনি বলেন, যদি এটা শরীর নিয়েই থাকতো তাহলে তো হয়েই যেত, কোনো মৃত আত্মা তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। তোমার ওঠা বসা, মানে তুমি যেখানে যাচ্ছ সর্ব জায়গায় রয়েছে। এবং তুমি যে লোকের কাছে এত খারাপ হয়ে গেছো, বা তোমার জীবনে যে আসছে সে তোমার জীবনে থেকে চলে যাচ্ছে, তোমাকে এত খারাপ জায়গায় নিয়ে আসার একটাই কারণ, ও সেই মেয়ে। এমনকি তোমার যে শেষ যিনি এসছে এই অমিতের জীবনেও
তার এক্সকে ডেকে আনার জন্য এই আত্মা দায়ী? এই সম্পর্কটা না হওয়ার, এই সম্পর্কটা তোমার সাথেই হয়তো হতো। তখন অনেক রকমভাবে বিচার বিবেচনা করে বলে এই আত্মাটা কে, কী ব্যাপার, কিভাবে একে জানতে পারা যাবে। কোনো কিছুতেই কিছু বোঝা যাচ্ছে না, কারণ এই আত্মাটি যদি সুমনাকে সম্পূর্ণভাবে ধরে নিত বা সুমনার ওপরে ভর করত, মানে পজেসড হয়ে পড়তো সুমনা, তাহলে হয়তো এই কথাটাকে ছাড়ানোর জন্য বা বলার জন্য করা যেত। কিন্তু সুমনা আসছে একটা ছোট্ট ঘটনায়। সেদিন খুব ঝড় ওঠে। সুমনার অফিসের বাইরে প্রচুর পাতা ওটা ঝড় উঠলে যেমন হয়। সুমনা শোনে তার অফিসের কোনো একটি মেয়েকে একটু মানসিক প্রবলেম হয়েছে, যে মেয়েটি খুব অফিসের ভিতরে চিৎকার চেঁচামেচি করছে। কেউ হাসাহাসি করে বলল প্রেমে আঘাত পেয়েছে, তাই জন্য ওরকম মাথা খারাপ হয়ে গেছে মেয়েটার। বলে ভালো মেয়ে, সেই মেয়েটার প্রেমে আঘাত পেয়ে গেল, এরকম পাগলামি করছে। কেউ আবার হাসতে হাসতে বলে আরে না না, ভূতে ধরেছে। কেউ আবার হাসি মুখে বলে উঠলো আরে প্রেম ভূতে ধরেছে। এরকমভাবে কথাটা একটুখানি গা এলিয়ে দেয়। সুমনার সাথে অমিত আর দেখা করে না। ওরা দুজন একই অফিসের মানে একটা স্টপেজ আগে পরে ওরা কাজ করে, কিন্তু সুমনার সাথে আর দেখা করে না। ওরা একই স্টপেজ থেকে বাসে উঠতো, একই স্টপেজ থেকে ওরা পাশাপাশি বসে ওরা যাতায়াত করত। সুমনার সাথে অমিত দেখা করাটা বন্ধ করে দেয়। যাতায়াতের টাইম সব এক থাকলেও দেখা হয় না। আর যেদিনকে সুমনার সাথে দেখা হয় সেদিনকে ওই বর্ষা সাথে থাকে। পাশে জায়গাটা বর্ষা ব্লক করে রাখে, কিন্তু খুব পরিবর্তন, বর্ষা সুমনার মুখের দিকে তাকায় না, কেমন যেন অন্যদিকে তাকিয়ে থাকে, সুমনার মুখ দেখতে চায় না। কিন্তু সুমনা যখনই একটু দূরে চলে যায় তখন আবার বর্ষা স্বাভাবিক অবস্থায় থাকে, কথা বলে, সব কিছু করে, ও ন্যাচারাল থাকে। খুব অদ্ভুত ব্যবহারটা বর্ষার। সুমনা এদিকে ওই গুলিনের কাছে গিয়ে বর্ষা সম্বন্ধে এই কথাগুলো কিছু বলে, যে বর্ষা আমার সাথে কোনো আগে কথা বলতো, কিন্তু এখন আমার সাথে কথা বলা তো দূরের কথা, ও আমার দিকে তাকাতে পর্যন্ত চায় না। আমরা দুজন একসাথে বাসে উঠলেও ও বাসের যে সিটটাতে বসে থাকে ও তাকাবেই না আমার দিকে। জানি না কেন, কি ব্যাপার। সমস্ত কিছুভাবে বলা হয় যে বর্ষার গায়ের কোনো কাপড়ের টুকরো বা কোনো কিছু, একটু চুল বা কিছু একটু নিয়ে আসতে, বা বর্ষার পায়ের কোনো ধুলো বা কিছু একটা পেলেই হবে। সুমনা বলে এটি অসম্ভব, আমার পক্ষে তো সম্ভব হবে না, কিন্তু আমি চেষ্টা করব। সেদিনকে হয়তো ভগবানের একটা কৃপা ছিল, হয়তো সব কিছু ধরা পড়বে বলেই সুমনা বাসে তার একটা জায়গায় বাসে সিট রাখে অমিতের জন্য, এবং সুমনা নয়, সরি, এখানে বর্ষা অমিতের জন্য বাসের সিট রাখে নিজের ব্যাগটা দিয়ে, এবং নিজের রুমালটা দিয়ে সিট নিজের জায়গাটাতে রেখে ফোনে কথা বলতে গিয়ে বাস থেকে নিচে নেমে দাঁড়ায়। এমন সুযোগে সুমনা তাকিয়ে দেখে যে সিটের মধ্যে রুমাল রাখা আছে। বুঝতে বেশিক্ষণ সময় লাগে না যে এই রুমালটা বর্ষার। সুমনা আস্তে করে মাথা নিচু করে ওখান থেকে রুমালটাকে তুলে নেয় এবং নিজে কাজে পূরণ করবার জন্য ওনাকে এনে দেয়। অ্যাকচুয়ালি এইখানে আমি একটু বলে নিচ্ছি যে বাস স্টপে বাস এসে দাঁড়ানো থাকে, সেইখানে সকাল সকাল সুমনা যায় এবং সেদিনকে বর্ষাও যায়।
লাকিলি বাসে সিট দুজনই প্যাসেঞ্জার ছিল। ওই যে সুমনার মুখোমুখি বা সুমনার সাথে থাকতে একদম পছন্দ করতো না বর্ষা। হয়তো সেইটার কারণেই অমিতকে ফোন করার ছলে বর্ষা নেমে গিয়েছিল এবং গুনিনের কাছে গিয়ে বর্ষার রুমাল দেয়। রুমাল স্পর্শ করে অবাক হয়ে যায়, বলে, এই বর্ষাই সেই মেয়ে যে তোমার সাথে ঘুরে বেড়ায়। বলে, কি করে হতে পারে, ও তো জলজ্যান্ত মেয়ে। বলল, না, জলজ্যান্ত হতে পারে, কিন্তু ওর ওপরে যে আছে সেটি আর অন্য কেউ নয়, সেই তোমার সাথে ঘুরে বেড়ানো আত্মাটা। এটাকে কিভাবে জানতে পারা যাবে? নানা রকমভাবে প্রশ্ন ওঠে। গুনিন একটা বিশাল একটা যজ্ঞের ব্যবস্থা করে, যেটি তারাপীঠ শ্মশানে নিয়ে যাওয়া হয়। ওখানে একটি মেয়েকে বসানো হয়, একদম ছোট্ট নাবালিকা মেয়েকে বসানো হয় এবং মেয়েটির মধ্যে ওই আত্মাটিকে ডেকে আনার হয় বিশেষ পুজো পদ্ধতির মাধ্যমে এবং এর দ্বারা জানতে পারা যায় খুব অবাকভাবে এটা আর অন্য কেউ নয়, এটা সেই মেয়েটি। আজ থেকে 2007 সালে ঘটে যাওয়া সুমনার সেই শত্রু। সুমনা তো চলে এসেছিল সেদিন ওর বাড়ি থেকে বেরিয়ে, কিন্তু তারপরে ওর বৌদির কি হয়েছিল কেউ জানে না। সুমনা নামটা পর্যন্ত ভুলে গেছে যে এই আত্মাটা কি নাম বলছে। পরে খুব চিৎকার করে মেয়েটি বলে ওঠে, তুই আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিস, তুই জানিস আমি সেদিন কিভাবে মরে গেছিলাম, আমার কত কষ্ট হয়েছিল। সুমনা অবাক হয়ে যায়। তুই চিনতেই পারছে না সুমনা, কে এটা, কে বলছে এই কথা। সুমনা ধীরে ধীরে মনে পড়ে, ঠিক কথা, বেরিয়ে এসেছিল জীবন থেকে, কিন্তু একটি ছেলের বাড়িতে গিয়ে একটি মেয়ে এইভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসার জন্য তার মায়ের এত ভয় লাগে, যেভাবে হোক তার ছেলের জীবন থেকে ওর ওই বৌদিকে, ডাইনিকে যেভাবে হোক বাদ দিতে হবে। হয়তো কোনো সেরকম কিছু ওদের বাড়ি থেকেই কিছু করা হয়েছিল, তন্ত্র প্রয়োগ করা হয়েছিল বা কিছু। ওর বৌদির কোলের বাচ্চাটা তো অনেক দিন আগেই মারা গেছিল, কিন্তু এবার ওই বৌদি বাপের বাড়ি চলে গিয়ে সুইসাইড করে, গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। মারাটা গিয়েছিল